আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়ালে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালটি শিরোনাম ইরান যুদ্ধ কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ। লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। চলুন দর্শক, জেনে নেওয়া যাক পোস্ট এডিটোরিয়ালটির বিস্তারিত। ইরান যুদ্ধের উত্তাপ এখন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে। এক দফায় জ্বালানি তেলের দাম 16% পর্যন্ত বেড়েছে। ইতোমধ্যে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়তে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ানো অনিবার্য ছিল। বিশ্বের আরো অনেক দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর প্রভাবে দেশের মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠবে। এছাড়া জ্বালানির দাম সামনে আরো বাড়বে না এ কথাও হলফ করে বলা যায় না। 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে আগ্রাসন চালায়, এরপর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। যুদ্ধ শুরুর আগে যেখানে ব্যারেল প্রতি তেলের দাম 71 থেকে 81 ডলারের মধ্যে ওঠানামা করত, সেই তেলের দাম মার্চের মাঝামাঝি সময়ে 103 ডলারে এবং এপ্রিলের শুরুতে 128 ডলার পর্যন্ত উঠেছিল। পাকিস্তানের মধ্যস্থতায় 11 এপ্রিল ইসলামাবাদে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক শুরুর আগে বাজারে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল। আশা করা হয়েছিল হয়তো কোনো স্থায়ী যুদ্ধবিরতি বা হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি হবে। এই আশায় তেলের দাম ব্যারেল প্রতি 100 ডলারের নিচে নেমে এসেছিল। 12 এপ্রিল 21 ঘন্টা ব্যাপী আলোচনার পর যখন কোনো ঐকমত্য ছাড়াই দুই পক্ষ ইসলামাবাদ ত্যাগ করে, তখন বাজারে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে 8% বেশি বেড়ে যায় এবং আবারও 103 ডলার ছাড়িয়ে যায়। আলোচনার ব্যর্থতার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দিলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি অবরোধ চলছে। ইসলামাবাদে আবার অস্থায়ী আলোচনা শুরু হতে যাচ্ছে, কিন্তু এই বৈঠক কোনো ফল বয়ে আনবে কিনা তা নিশ্চিত নয়। বরং যে কোনো সময় নতুন করে যুদ্ধ শুরু হতে পারে এবং ভেঙে যেতে পারে অস্থায়ী যুদ্ধবিরতি। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতির গতিপথ অনেকটা থমকে গেছে। কিন্তু বাংলাদেশের জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন খাতে অতি মুনাফা ও মজুতদারির প্রবণতা। সংকটকে পুঁজি করে এমন অনৈতিকতা বিশ্বের খুব কম দেশেই দেখা যায়। 4 মার্চ যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখনই বাংলাদেশে আমদানির প্রবাহে বড় ধাক্কা লাগে। কারণ বাংলাদেশের জ্বালানির প্রায় 63% এই পথ দিয়েই আসে। 8 মার্চ থেকে পরিস্থিতি সামাল দিতে সরকার আনুষ্ঠানিকভাবে তেল রেশনিং বা সীমিত আকারে বিক্রির নির্দেশ দেয়। মূলত এখান থেকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে থাকে। পেট্রোল পাম্পগুলোয় দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা মূলত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তীব্র আকার ধারণ করে। এর প্রধান কারণ ছিল সরকার প্রতিটি পাম্পে দৈনিক চাহিদার তুলনায় 10% কম তেল সরবরাহ শুরু করলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে ঢাকার পাম্পগুলোয় 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায়। শেষ পর্যন্ত 19 এপ্রিল জ্বালানি তেলের দাম 10 থেকে 16% পর্যন্ত বাড়ানো হয়। অকটেনের দাম 120 থেকে বাড়িয়ে 140 টাকা, পেট্রোলের দাম 116 থেকে 135, ডিজেলের দাম 100 থেকে 115 এবং কেরোসিনের দাম 112 থেকে 130 টাকা করা হয়। শুধু তেলের দাম নয়, রান্নাঘরের গ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1728 থেকে বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে 12 কেজিতে দাম বেড়েছে 212 টাকা। 18 দিনের মধ্যে 2 দফায় 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 599 টাকা। এর আগে 2 এপ্রিল 12 কেজি এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়ানো হয়। ইরান যুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বড় শিল্প কারখানার সব ক্ষেত্রেই একটি কস্ট পুশ ইনফ্লেশন বা উৎপাদন খরচজনিত মূল্যস্ফীতি তৈরি করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই যুদ্ধ তাদের জন্য একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে। যুদ্ধের প্রথম ধাক্কা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনাগত কিছু ত্রুটি ছিল। জ্বালানির দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতির প্রভাব অন্যান্য খাতেও পড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে।
ইতোমধ্যে পরিবহন খাতের মালিকরা যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন। পরিবহন খরচ জ্বালানির নতুন দামের সঙ্গে শুধু সমন্বয় হবে না, তার চেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হবে। পরিবহন মালিকরা এই সুযোগটি গ্রহণ করবেন। উচ্চ মূল্যে জ্বালানি কিনতে গিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানি আমদানির বিল মেটাতে সরকার ইতোমধ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন জরুরি ঋণ চেয়েছে। IMF এর ঋণের কিস্তি $130 কোটি ছাড় পাওয়ার কথা থাকলেও তা সহসা পাওয়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এছাড়া IMF ও বিশ্ব ব্যাংক ঋণের শর্ত হিসেবে জ্বালানি খাতে ভর্তুকি কমানোর জন্য তাগাদা দিয়ে আসছে। জ্বালানির দাম বাড়ানোর কারণে ভর্তুকি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আরো বেশি দামে তেল কিনতে হতে পারে, ফলে ভর্তুকির পরিমাণ আরো বাড়তে থাকবে। জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের কৃষিতে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে দেশের কৃষি উৎপাদনের যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো মনে করেন, এই যুদ্ধের সবচেয়ে গুরুতর প্রভাব পড়ছে সারের ওপর। বিএনপি সরকারের সার ব্যবস্থাপনা নিয়ে অতীতে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। 2001 সালে সার সংকটকে কেন্দ্র করে কৃষক মারা গেছেন, যা বিএনপি সরকারের জন্য ছিল বড় একটি রাজনৈতিক ক্ষত। এ ব্যাপারে এখন থেকে সরকারের সতর্ক হওয়া উচিত। ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় সার তৈরির প্রধান উপাদান হলো প্রাকৃতিক গ্যাস। যুদ্ধের কারণে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এবং দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে সারের উৎপাদন খরচ 50 থেকে 80% পর্যন্ত বেড়ে গেছে। সারের দাম বাড়লে কৃষকরা জমিতে কম সার ব্যবহার করেন, ফলে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। জ্বালানি ও সারের দাম বাড়ার কারণে পরোক্ষভাবে বিশ্বজুড়ে একটি কৃত্রিম দুর্ভিক্ষ বা উচ্চমূল্যের খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনের ওপর একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে। আধুনিক কৃষি ব্যবস্থা পুরোপুরি জ্বালানি ও রাসায়নিক শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায় এই প্রভাব হবে অত্যন্ত গভীর। আধুনিক চাষাবাদে ট্রাক্টর, হারভেস্টার এবং সেচ পাম্প চালানোর জন্য প্রচুর পরিমাণে ডিজেল প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বোরো বা আমন মৌসুমে সেচ পাম্পগুলো মূলত ডিজেল বা বিদ্যুৎ চালিত। তেলের দাম বাড়ায় বিঘা প্রতি চাষের খরচ অনেক বেড়ে যাবে। খাদ্য উৎপাদনের প্রভাব খাদ্য আমদানিতেও পড়তে পারে। অনেক দেশ তাদের নিজেদের মজুত ঠিক রাখতে গম, চিনি বা চাল রপ্তানি বন্ধ করে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এমন পরিস্থিতি হয়েছিল। আমদানি নির্ভর অনেক খাদ্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। আমাদের মনে রাখতে হবে, খাদ্য উৎপাদন মানে শুধু শস্য নয়, মাছ ও মাংস এর অন্তর্ভুক্ত। পোলট্রি ও মাছের খাবারের একটি বড় অংশ হলো ভুট্টা ও সয়াবিন। এগুলোর আমদানি খরচ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে ডিম, মুরগি ও মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাস্তবতা হলো, জ্বালানি ও সারের দাম বাড়ার ফলে পরোক্ষভাবে বিশ্বজুড়ে একটি কৃত্রিম দুর্ভিক্ষ বা উচ্চমূল্যের খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। ইরান যুদ্ধ কেন্দ্র করে দেশের অর্থনীতি যে চাপের মুখে পড়েছে, তাতে সরকারের জনতুষ্টিবাদী কর্মসূচিগুলো খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। উচ্চ মূল্যস্ফীতি, পরিবহন ও কৃষি পণ্যের দাম যেভাবে বাড়বে, তাতে কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড দিয়ে সরকারের জনপ্রিয়তা কতটা বাড়বে তা প্রশ্ন সাপেক্ষ। বরং সরকারের সাফল্য নির্ভর করবে জ্বালানি ও কৃষি ব্যবস্থাপনার উপর। কৃষকরা যাতে পণ্যের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়া দরকার। একই সঙ্গে সার, বীজ ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণে আনা অগ্রাধিকার হওয়া উচিত। মনে রাখতে হবে, কৃষি উৎপাদন ঠিক রাখা সম্ভব হলে অন্তত মানুষের খাবারের সংকট মোকাবিলা করা যাবে। খাদ্য সরবরাহ নিশ্চিত করাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ইরান যুদ্ধের প্রভাব শুধু জ্বালানির দাম বাড়ানো বা কৃষির ওপর প্রভাব ফেলবে না, এটি রেমিটেন্স প্রবাহের ওপরও প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় প্রায় 80 লাখের মতো প্রবাসী রয়েছেন, যাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির মেরুদণ্ড। যুদ্ধ দীর্ঘ হলে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি আরো বেশি ঝুঁকিতে পড়বে। এর ফলে যদি প্রবাসীদের ফেরত আসার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তা শুধু অর্থনীতি নয়, দেশের সামাজিক পরিস্থিতিতেও প্রভাব ফেলবে। এসব বিষয় নিয়ে সংসদে তেমন কোনো আলোচনা নেই।
ভারতের পার্লামেন্টে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের জন্য এই যুদ্ধ আরো বেশি সংবেদনশীল হওয়া সত্ত্বেও সংসদে তা নিয়ে আলোচনা দেখছি না, অথচ যুদ্ধ শুরু হওয়ার পরপরই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। দর্শক, এই ছিল আমার দেশ পোস্ট এডিটোরিয়ালে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।